বনে যাওয়ার জন্য সকলে প্রস্তুত হলেন। লক্ষ্মণ ও সীতাকে নিয়ে রাম প্রথমে গেলেন দশরথের কাছে বিদায় প্রণাম জানাতে। রাজার দুঃখের সীমা পরিসীমা ছিল না। তিনি রামকে বললেন, রাম, আমি কইকেয়ীকে যখন বর দিয়েছিলাম তখন মোহগ্রস্ত ছিলাম। তুমি আমাকে এখনই বন্দী করে ফেলো, তারপর অযোধ্যার রাজা হও। বিনয়ে নত হয়ে রাম উত্তর দিলেন, সে তো আমার ধর্ম নয় পিতা। ধর্ম পালন করে আমি আবার ফিরে এসে আপনার চরণ বন্দনা করব, সেই আশীর্বাদই করুন। এই বলে রাম প্রণাম করলেন দশরথ ও কইকেয়ীকে। কৌশল্যার কাছে গেলে তিনি সীতাকে সম্বোধন করে বললেন, সতী সাবিত্রী মা আমার, আমার ছেলে ধনী হোক বা নির্ধন হোক, রাজপুরীতে থাক অথবা বনি জঙ্গলেই থাক, সর্বদাই তাকে দেবতা জ্ঞানে পূজা করো। এরপর মাতা সুমিত্রার কাছে গেলে তিনি রাম, লক্ষ্মণ ও সীতাকে আশীর্বাদ করলেন। লক্ষ্মণকে বললেন, রামকে দেখবে রাজা দশরথের মতন, সীতাকে দেখবে আমার মতন, বোনকে দেখবে অযোধ্যার মতন। মনের সুখে যাত্রা করো লক্ষ্মণ। রাম লক্ষ্মণ তাঁদের রাজবেশ ছেড়ে পড়লেন গাছের কঙ্কাল। রাম লক্ষ্মণ তাঁদের রাজবেশ ছেড়ে পড়লেন গাছের পঙ্কল। সীতাও পড়তে চেয়েছিলেন বনবাসীদের মতো চিরবসন, কিন্তু পুরো নারীরা ও রাজগুরু বশিষ্ঠ এবং স্বয়ং রাজা দশরথ চোখের জলে ভেসে বারণ করলেন, না না, সীতাকে চিরবসন যেন পড়ানো না হয়। সারথী সুমন্ত্র রথ নিয়ে এসেছিলেন। সে রথ রাম লক্ষ্মণ সীতাকে নিয়ে চলল রাজধানী ছেড়ে। রাজা দশরথ চেয়েছিলেন রামচন্দ্রের রথকে অনুসরণ করতে। মন্ত্রীরা অনেক বুঝিয়ে তাকে ফিরিয়ে নিয়ে এলেন, কিন্তু তিনি আর কইকেয়ীর মুখদর্শন করবেন না, রইলেন কৌশল্যার ঘরে। এদিকে অযোধ্যার যত লোক তারা বনগমনের কথা শুনে হায় হায় করতে লাগল। তাদের বড় ভালোবাসার ধন রামচন্দ্র। বহু অযোধ্যাবাসী অনুসরণ করল রামের রথকে। ধীরে ধীরে তারা তমসা নদীর তীরে এসে পৌঁছাল। ক্রমে সন্ধ্যা হল। আজ যারা রাজা হবার কথা ছিল সেই রাম আর রাজকুল বধূ সীতা ভূমিশয্যায় শয়ন করলেন। ধনুর্বাণ নিয়ে লক্ষ্মণ সারা রাত রইলেন জেগে। ভোর হতে না হতেই আবার তারা সুমন্ত্রকে জাগালেন। সুমন্ত্র তাদের রথে তুলে চললেন দূরে, আরো দূরে। কৌশল রাজ্য তাঁরা ছাড়িয়ে গেলেন। বহু জনপদ পেরিয়ে তারা একটি বনের কাছে এলেন। নাম তার শৃঙ্গবেরপুর। সেই স্থানের রাজার গুহক জাতিতে চণ্ডাল। চণ্ডাল হলেও গুহককে রামচন্দ্র বন্ধুত্বে বরণ করেছিলেন। সেই নিষাদ রাজা বহু লোকজন, খাবার দাবার ও বিছানাপত্র নিয়ে তার মিতা রামের কাছে উপস্থিত হলেন। কিন্তু রাম বললেন, পিতৃসত্তা রক্ষার জন্য আমি বনবাসী হয়েছি, আমার এসব খাবার দাবার বা বিছানাপত্রের দরকার নেই। তবে রথের ঘোড়াগুলি তো বনবাসী নয়, তাদের খাবারের ব্যবস্থা করো। লক্ষ্মণ মাটির পাত্র করে নিয়ে এলেন জল। সন্ধ্যা উপাসনাদি করি রাম জল পান করলেন। আগের দিনের মতো রাম ও সীতা মাটিতে শয়ন করে রইলেন। লক্ষ্মণ রইলেন সজাগ, ধনুর্বাণ নিয়ে, যাতে কেউ রাম সীতার বিশ্রামের ব্যাঘাত না করতে পারে। পরদিন তারা গঙ্গা পার হবেন। নিষাদ রাজা গুহক ভালো নৌকা সংগ্রহ করে দিলেন। রাম, সীতা, লক্ষ্মণ সেই নৌকায় উঠলেন। নৌকায় উঠবার আগে সারথীকে ডেকে বললেন, সুমন্ত্র, তুমি রথ নিয়ে ফিরে যাও অযোধ্যায়। পিতাকে বুঝিয়ে বলবে, বনে নির্বাসিত হয়েছি বলে আমার মনে কোনো দুঃখ বা ক্ষোভ নেই। তিনি ভরতকে আনিয়ে তাকেই যেন শৃঙ্খল যুবরাজ্য অভিষিক্ত করেন। পিতাকে এবং সব গুরুজনকে আমাদের প্রণাম দিও। সুমন্ত্র সজল চক্ষে বিদায় নিলেন। গঙ্গা পার হয়ে রাম লক্ষ্মণকে বললেন, এইবার আরম্ভ হলো সীতার কষ্টের জীবন। দুদিন চলার পর তাঁরা এলেন প্রয়াগ তীর্থে। সেখানে গঙ্গা ও যমুনা একসঙ্গে মিশেছে।
একদিক দিয়ে চলছে গঙ্গার সাদা জলের স্রোত, আর তারই পাশে চলছে যমুনার কালো জল। ক্রমে তারা এসে পৌঁছালেন ভরদ্বাজ মুনির আশ্রমে। রামচন্দ্রের পরিচয় পেয়ে অতি আদরের সঙ্গে মুনি তাদের অভ্যর্থনা করলেন। রাম মুনিকে অনুরোধ করলেন বসবাসের একটি স্থান নির্দেশ করে দিতে। ভরদ্বাজ মুনি রামচন্দ্রকে চিত্রকূট পর্বতের কথা বললেন। চিত্রকূট পর্বতে বহু সাধু সজ্জনের বাস, তাছাড়া ফলমূল সেখানে সুলভ। মুনির কাছ থেকে চিত্রকূট যাওয়ার পথ জেনে নিয়ে রামচন্দ্র রওনা হলেন। তখন বসন্তকাল। চিত্রকূট পর্বতের পথে পথে ফুলের সমারোহ। ফলের গাছগুলি ফলের ভারে অবনত। কোথাও বা কলসির মতো বড় বড় মৌচাক ঝুলছে। চিত্রকূট পর্বতটি সীতাদেবীর খুবই ভালো লাগলো। পাহাড়ের নিম্নদেশে সমতল ভূমিতে লক্ষণ নির্মাণ করলেন এক পর্ণ কুঠির। প্রকৃতির আপন হাতে করা ফল ফুলের বাগান তার চারিদিকে। আর একটু দূরে চলেছে একটি ঝর্ণা ধারা। নামটির নাম ভারী সুন্দর, মাল্যবতী।